আসসালামু আলাইকুম দর্শক। পলায়নকারী স্বৈরশাসক শেখ হাসিনা কি ভারতের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে? এখন দেখে তো তাই মনে হচ্ছে। ভারতের অভ্যন্তরে প্রবল চাপ চলে এসছে ভারত সরকারের, মোদী সরকারের উপর। কারণ একজন ফাঁসির আসামিকে এভাবে রেখে দেওয়া, বাংলাদেশের বারবার চিঠি দেওয়ার পরও, বাংলাদেশের আদালতে তার ডিমান্ড থাকার পরও একজন ফাঁসির আসামি, যা 2000-এর উপর যে নাকি মানুষ হত্যা করেছে, যদিও জাতিসংঘের হিসেবে দিয়েছে 1400, এর মধ্যে 99% হচ্ছে ছাত্র, বাকি 1% হচ্ছে শিশু এবং জনতা। এই মহিলার হাতে শোনা যায়, যেটা সন্দেহ করে যে বিডিআর হত্যাকাণ্ড, তো এই মহিলা ভারতের সাথে যোগ সাজসে করেছে। যদিও এই তদন্তের এখনো বিচারের পর্যায়ে আছে, কিন্তু তেমন খুব একটা অগ্রসর হচ্ছে বলে মনে হচ্ছে না। হেফাজতের আন্দোলনটা দমন করেছিল রক্তক্ষয়ীর মাধ্যমে। সব কিছু মিলে শেখ হাসিনা একজন পরিপূর্ণ বড় মাপের খুনি হিসেবে পরিগণিত হয়েছে দেশের মানুষের কাছে। দেশের মানুষ এখন আর হাসিনাকে এবং আওয়ামী লীগকে পছন্দ করে না জাতীয় পার্টিকে। আর বিএনপির জনপ্রিয়তা ক্রমান্বয়ে কমে যাচ্ছে মাঠ পর্যায়ে। আর জামাতের জনপ্রিয়তা মনে হয় বাড়ছে সেই হিসেবে। জামাত এখনও ক্ষমতায় আসে নাই। জামাতকে শুধু যুদ্ধাপরাধী, 71 খুনি এগুলি বলে থাকে। জামাত একবারও ক্ষমতায় আসে নাই। তো মানুষজন, ইয়াং জেনারেশন, 44 কোটি ইয়াং জেনারেশন আছে, যাদের বয়স 20 থেকে 35-এর মধ্যে, 4 কোটি। তারা কিন্তু সব বুঝে। তারা এখন ওই পরিত্যক্ত আওয়ামী লীগ, এই স্বৈরশাসক শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগকে এরা পছন্দ করবে না। বিএনপির প্রতিও তারা খুব একটা বেশি খুশি হবে বলে মনে হচ্ছে না। তো এই ইয়াং জেনারেশনের উল্লেখযোগ্য একটা অংশ ঝুঁকে যাচ্ছে জামাতের দিকে। এটা ভারতের প্রবীণ রাজনীতিবিদ শশী থারুর অলরেডি উল্লেখ করেছেন। উনি বলেছেন যে এই বাংলাদেশের ইয়াং জেনারেশন বাংলাদেশের মানুষ মৌলবাদের দিকে ঝুঁকছেন তা নয় কিন্তু। কারণ আওয়ামী লীগ বিএনপির শাসন দেখেছে, জাতীয় পার্টির শাসন দেখেছে। এই শাসন থেকে ইয়াং জেনারেশন সব কিছু উপলব্ধি করতে পেরেছেন এবং নিরাপদ মনে করছেন না। তারা মনে করছেন জামাত অন্তত এইভাবে চুরি ডাকাতি এবং রাহাজানি করবে না, খুন করবে না, খুন করবে না। তাদের দেশের জন্য তারা কিছু কাজ করে যাবে, এটাই ইয়াং জেনারেশনের কাছে এখন মনোপূর্ণ হচ্ছে। নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন। এখন শোনা যাচ্ছে প্রবল চাপের মুখে তাকে প্রথমে শোনা গেছে বেলারুসে চলে যাবে। এরপরে শোনা যাচ্ছে ফিজি এবং মরিশাস, ফিজি না তো মরিশাসে পাঠিয়ে দিবে তৃতীয়, কিন্তু বাংলাদেশে পাঠাবে না। এটা আমাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে 1 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক করেছেন। এই বৈঠকের মধ্যে খলিলুর রহমান স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত হস্তক্ষেপ করুক, এটা বাংলাদেশের কাম্য না। পক্ষান্তরে ভারতকে বলেছে খলিলুর রহমান যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য। তখন যেটা শোনা যায়, এগুলো আসলে কতটুকু অথেন্টিক বোঝা যাচ্ছে না, কিন্তু খলিলুর রহমান শেখ হাসিনাকে চাওয়ার পরে বলছে শেখ হাসিনাকে দেওয়া যাবে না, অন্যান্যগুলোকে দেওয়ার জন্য বলেছে বলে শুনেছি। তখন ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকেও দিয়ে দিবে বলে ভারত বলেছে, ফেরত দিবে। যা হোক, এখন দেখা যাক কি হয়। ভারতের জন্য এই শেখ হাসিনা একটা বিস্ফোরা হয়ে আছে, গলা কাটা হয়ে আছে। এখন মিয় করা ছাড়া ভারতের উপায় নেই। আর বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে যতই ভারত সুযোগ সুবিধা দিয়ে রাখবে, ততই বাংলাদেশের মানুষ আরো বিগড়ে যাবে ভারতের উপর, সাধারণ নাগরিক। কারণ সাধারণ নাগরিক সব কিছু বুঝে, এবং ভারত কেন বুঝতে পারছে না সেটা আমার বোধগম্য না। নরেন্দ্র মোদীর পররাষ্ট্র নীতি একেবারে ফেলিওর, প্রতিরক্ষা নীতি, পররাষ্ট্র নীতি সব কিছু ফেলিওর। কোনো একটা প্রতিবেশী দেশের সাথে মোদীর ভালো সম্পর্ক নেই। 8টা প্রতিবেশী দেশের সাথে তার সম্পর্ক খারাপ।
সম্পর্ক ভালো কার সাথে তার? ইসরায়েল এখান থেকে হাজার হাজার মাইল দূরে ইসরায়েলের অবস্থান, সেই ইসরায়েল তাকে কি করবে এখানে এসে? তার পাশেই তো একটা দেশ, একটা দেশের সাথে তার সম্পর্ক ভালো নেই। এভাবে ভারতকে তার অখণ্ডতা রাখতে পারবে যুদ্ধ বাজলে? আর ভারত যদি মনে করে বাংলাদেশকে যুদ্ধে হারিয়ে দিবে, তাইলে এটা বোকার স্বর্গে বাস করবে। বাংলাদেশ একা যুদ্ধ তখন জড়াবে না, তখন চীন থাকবে, তুরস্ক থাকবে, পাকিস্তান থাকবে বাংলাদেশের পক্ষে। তখন বুঝবে ভারতের অলরেডি বিভিন্ন জায়গায় মাথাচাড়া দিয়ে উঠেছে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, তখন তারা এই সুযোগটা কাজে লাগাবে। কাশ্মীর পাকিস্তান নিয়ে নেওয়ার চেষ্টা করবে, পাঞ্জাব খালিস্তান দেশ হিসেবে স্বীকৃতি পেয়ে যাবে তখন শিখদের নেতৃত্বে। এদিকে সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে, তারা আলাদা আলাদা হয়ে স্বাধীনতা ঘোষণা করবে। চিকেন নেক দখল করে নেবে চীন, অরুণাচল প্রদেশ চীন দখল করবে, এদিকে লাদাখের বড় বাকি যে অংশটা আছে সেটাও চীন দখল করে নেবে। মোট কথা ভারতের জন্য যদি স্বস্তিদায়ক বিষয় নেই এই সমস্ত বিষয়গুলো। তো বর্তমানে ছোট একটা দেশকে আক্রমণ করে নিয়ে নেবে, সেটা ভুল ধারণা। ইউক্রেন আমাদের কাছে একটা উদাহরণ, পরাশক্তি, প্রবল পরাশক্তি রাশিয়ার সাথে আসলে 4 বছর ধরে যুদ্ধ করছে ইউক্রেন, এখনো পরাজিত করতে পারেনি সমগ্র ইউক্রেনকে। এটা থেকে ভারত যদি শিক্ষা না নেয় তাহলে বলার আর কিছু থাকবে না। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। গলার কাটা বিধিয়ে বেড়ালের পা ধরবার দশা বুঝি একেই বলে। মুখে খিল্লি করলেও মনে মনে দুশ্চিন্তা না করে পারছে না দিল্লি। এ যেন প্রবাদের সেই শাঁখের করাত, যেদিকে যায় কাটে সেদিকেই। ভারতের বিকল্প ভাবনারও যেন আর বিকল্প নেই। বুদ্ধদেবের সেই সিনেমার ডায়লগের মতোই, শাড়ি থাকলে পাখি থাকে না, আর পাখি থাকলে শাড়ি উধাও। এবার শেখ হাসিনাকে রাখবে নাকি ঢাকাকে? প্রশ্নের উত্তর খুঁজতেই দিল্লির ঘাম ঝরছে। আপার আদরের দিন ফুরানোর শঙ্কাই নাকি বেশি। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার ফাঁসির রায়ের পর তাকে নিয়ে আলাদাভাবে ভাবা শুরু করেছে আশ্রয় দেয়া দেশ ভারত। নিরাপদ বিকল্প আশ্রয়ের সক্রিয় চিন্তা চলছে দেশটির নীতি নির্ধারকদের মধ্যে। এক্ষেত্রে কয়েকটি দেশ আলোচনায় এলেও এগিয়ে রয়েছে দ্বীপ দেশ ফিজি ও মরিশাস। দিল্লি কেন্দ্রিক বাংলাদেশের কূটনৈতিক একাধিক নির্ভরযোগ্য সূত্রের বরাতে গণমাধ্যমে খবর প্রচার করা হচ্ছে, তবে দিল্লি এখনো সরাসরি এই বিষয়ে কোনো কথা বলেনি। জানা যায়, ভারতের এই সিদ্ধান্তের পেছনে কাজ করছে একাধিক বিষয়। বিশেষ করে ফাঁসির আসামিকে আশ্রয় নেয়া নিয়ে বিতর্ক এড়াতে চায় দেশটি। দর কষাকষি করলেও দিন শেষে বন্দি বিনিময় চুক্তিসহ নানা কারণে বাড়তি চাপ আসবেই, এটি অনেকটা নিশ্চিত বলে মনে করছেন দেশটির কূটনৈতিক সংশ্লিষ্টরা। এছাড়া ব্যবসায়ীদের বড় একটি চাপ সৃষ্টি হয়েছে সরকারের উপর। বিশেষত স্বাস্থ্য ও পর্যটন খাতে বাংলাদেশিদের যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় চরম ধুঁকছে তারা। তবে নিরাপদ আশ্রয়ের বিকল্প চিন্তা করলেও এসব সিদ্ধান্ত আগামী নির্বাচনের পর কার্যকর করতে চায় ভারত। এখন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের উপর সব জোর অব্যাহত রাখতে চায় দেশটি। গত 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা হওয়ার পর থেকে ভারত বেশ কিছুটা বিব্রত অবস্থায় পড়েছে। 2013 সালের 23 অক্টোবর ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি হয়। এর আওতায় দুই দেশের ফৌজদারি মামলার বিচারাধীন বা দণ্ডপ্রাপ্ত আসামি বিনিময় করার সুযোগ পায় উভয় দেশ। চুক্তির ফলে দুই দেশ সাজাপ্রাপ্ত আসামিকে হস্তান্তর করতে পারে। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারত সরকারের কাছে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে ফেরত দেওয়ার কারণ বিশদভাবে উল্লেখ করা হয়েছে। এর আগে গত 18 নভেম্বর বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লিতে অনুষ্ঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভ CSC বৈঠকে যোগ দেন। বৈঠকের একদিন আগে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন। দুই উপদেষ্টার মধ্যে বৈঠকে কি আলোচনা হয়েছে সে বিষয়ে কোনো পক্ষ মুখ না খুললেও একটি নির্ভরযোগ্য দায়িত্বশীল সূত্র জানিয়েছেন, বৈঠকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে কোনো সরাসরি আলোচনা না হলেও কিছুটা ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে শেখ হাসিনাকে সহসা বাংলাদেশে ফেরত না দেওয়ার সিদ্ধান্তে অটল ভারত সরকার। আবার এই ধরনের আসামিকে বেশি দিন রাখা ঠিক হবে কিনা এই নিয়ে তাদের আলোচনা হচ্ছে। এই আলোচনা থেকে শেখ হাসিনাকে দেশের বাইরে পাঠানোর চিন্তা ভাবনা করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, যদি ভারত শেখ হাসিনাকে অন্য দেশে পাঠায়
তাহলে সে দেশের সঙ্গে বাংলাদেশের যদি বন্দি বিনিময় প্রত্যর্পণ চুক্তি না থাকে, সেই চুক্তি করতে হবে। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার রাজনীতির অন্যতম পীঠস্থান কলেজ স্ট্রিট চত্বর ফের উত্তপ্ত হয়ে উঠেছে সামান্য কিছু পোস্টারকে কেন্দ্র করে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু করে ঐতিহাসিক কফি হাউসের দেয়াল, সর্বত্র হাতে লেখা পোস্টারে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেওয়া হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু করে ঐতিহাসিক কফি হাউসের দেয়াল পর্যন্ত সর্বত্র সাঁটানো হয়েছে হাতে লেখা এসব পোস্টার। একটি পোস্টারে লেখা হয়েছে, শেখ হাসিনাকে এদেশ থেকে দূর করে দাও 4টে লাথি মেরে। অন্য একটি পোস্টারে দাবি করা হয়েছে, শেখ হাসিনাকে ভারতবর্ষ থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূর করে দিতে হবে। কালো কালিতে লেখা এই ক্ষোভের পর লাল কালিতে লেখা হয়েছে, পয়সা আছে আমেরিকা যাক। এসব পোস্টারের ভাষায় বোঝা যাচ্ছে বিক্ষোভকারীরা তার ভারতে অবস্থান মেনে নিচ্ছেন না। পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি যখন এসআইআর বিতর্কে উত্তাল, ঠিক সেই সময় এই পোস্টারগুলোর উপস্থিতি রাজনৈতিক মহলে, বিশেষ করে ছাত্র সমাজের মধ্যে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে। উল্লেখ্য, বাংলাদেশে গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগের পর শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে ঘোষিত ফাঁসির রায় এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে ফেরত পাঠানোর জন্য চিঠি প্রেরণ, এসব নিয়ে দুই দেশের কূটনৈতিক পরিস্থিতি সংবেদনশীল হয়ে উঠেছে। প্রত্যর্পণ ও বিচারের এই জটিল প্রক্রিয়ার মাঝেই কলকাতার বুকে এই জনরোষের বহিঃপ্রকাশ দেখা গেল। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের এই সংবেদনশীল আবহে কলকাতার বুকে এমন পোস্টার বিশেষ তাৎপর্য বহন করছে। রাজনৈতিক সামাজিক আন্দোলনের কেন্দ্র হিসেবে পরিচিত কলেজ স্ট্রিটে হাসিনাকে আশ্রয় দেওয়ার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ প্রমাণ করছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের আঁচ ও আবেগ ভারতেও সমানভাবে অনুভূত হচ্ছে। কিছু পোস্টারে আরএসএস এর নাম টানায় বিতর্ক আরো রাজনৈতিক মাত্রা পেয়েছে। সব মিলিয়ে হাসিনা ইস্যুতে কলকাতার এই প্রতিক্রিয়া ভবিষ্যতে ভারত বাংলাদেশ সম্পর্ককে ঘিরে জনমতের প্রভাবে কি প্রভাব ফেলবে সেটি এখন দেখার বিষয়। মাল্টিমিডিয়া ডেস্ক। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দণ্ড পাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। গত শুক্রবার এই চিঠি পাঠানো হয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। জানান, দণ্ডিত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে দিল্লিকে গেল শুক্রবার আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়। এর আগে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।